101.6 মেগাহার্টজ আকাশবাণী এখন উজ্জয়ন্তে। প্রিয় শ্রোতা, আমি দেবাশিস রয়েছি আপনাদের সাথে। আজ 15ই জানুয়ারি। প্রতি বছর 15ই জানুয়ারি আর্মি ডে পালিত হয়। এই দিনে 1949 সালে ফিল্ড মার্শাল KM কারিয়াপ্পা ভারতীয় সেনাবাহিনীর প্রথম ভারতীয় সেনা প্রধান হিসেবে দায়িত্ব নেন। ব্রিটিশ কমান্ড থেকে সম্পূর্ণভাবে ভারতীয় নেতৃত্বে সেনাবাহিনী যাওয়ার স্মরণে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই আর্মি ডে নিয়ে এসেছেন কলকাতা থেকে অবসরপ্রাপ্ত আর্মি ব্রিগেডিয়ার প্রবীর সান্যাল। নমস্কার স্যার। নমস্কার। ইয়েস, আমি দেবাশিস বলছি 101.6 মেগাহার্টজ আকাশবাণী FM উজ্জয়ন্ত থেকে। স্যার, একটা জিনিস যেটা আপনার কাছে জানতে চাইবো, আজ তো আর্মি ডে, এবং এই আর্মি ডে তে আমরা একজন প্রাক্তন ব্রিগেডিয়ার হিসেবে এই দিনটা আপনার কাছে কি অর্থ বহন করে? দেখুন, আমি হচ্ছি একটা সেকেন্ড জেনারেশন। আমার বাবা এয়ারফোর্সে ছিলেন। যখন উনি এয়ারফোর্সে ছিলেন, ইট ওয়াজ রয়্যাল এয়ারফোর্স। তারপরে ওটা কনভার্ট হয় রয়্যাল ইন্ডিয়ান এয়ারফোর্স। আর যখন দেশ স্বাধীন হয়, ইট বিকেম ইন্ডিয়ান এয়ারফোর্স। তো আমার যে বড় হয়েছি, আমি এই এনভায়রনমেন্টে বড় হয়েছি। তারপরে আর্মি জয়েন করেছি। আমি অনেক অবস্থা দেখেছি। এমার্জেন্সি ন্যাশনাল প্রবলেম হয়েছে, যেখানে আর্মিকে ব্যবহার করা হয়েছে। আর আমরা যেরকম ভাবে কাজ করেছি, আমার মনে হয় ঠিকঠাক কাজ করেছি। ইয়েস। আর্মিতে প্রথম দিন ঢোকার স্মৃতি কি এখনো মনে পড়ে? সেদিনটা কেমন ছিল? না, অনেকটা চেঞ্জ হয়ে গেছে। থট প্রসেসও চেঞ্জ হয়ে গেছে। কেন কি, আমি যখন কমিশন পাই 1975-এ, ইন্ডিয়া একটা দুর্বল দেশ ছিল। আর এখন ইন্ডিয়া যেরকম আছে, এটা শক্তিশালী দেশ হয়ে গিয়েছে। তো এই ট্রান্সফরমেশনটা হচ্ছে সবচেয়ে বড় ট্রান্সফরমেশন। সেকেন্ড হচ্ছে ইন্ডিয়ান ডিফেন্স ফোর্সেসও মডার্নাইজেশন হয়ে গেছে। আর্মি, নেভি, এয়ারফোর্স, আমাদের কাছে নতুন ইকুইপমেন্ট এসছে। আর সেরকম ভাবে আমাদের ভাবনা চিন্তাও চেঞ্জ হয়ে গেছে। আর আমাদের হয়তো ইন্টারন্যাশনাল দায়িত্বটাও অনেকটা বেড়ে গেছে। তো সব আমাদের ইস্যুস গুলো কনসিডার করতে হবে, যে আমাদের দেশের রেসপন্সিবিলিটিটা কি, আর এই রেসপন্সিবিলিটিতে ইন্ডিয়ান আর্মড ফোর্সেস কি কাজ করবে, কিরকম ভাবে কাজ করবে, সেটা আমাদের দেখা দরকার। ইয়েস স্যার, আমরা যারা সাধারণ মানুষ, আমরা আর্মিকে দূর থেকেই দেখে অভ্যস্ত। আপনি কিভাবে আর্মি জীবনকে এক কথায় ব্যাখ্যা করবেন? দেখুন, আমি যখন আর্মিতে জয়েন করি, কমিশন পেয়েছি 1975-এ, আমার মাইনে ছিল 704 টাকা, 704 রুপিস আ মান্থ। এটা হচ্ছিল আমার মাইনে। আর আমার সিনিয়র যেটা আমাকে শিখিয়েছে, আমাদের পে স্লিপটা মাসের শেষের দিকে আসতো। তো আমার সিনিয়ররা আমাদের এটা শিখেছে, যখন এই পে স্লিপটা আসবে, নিজেকে জিজ্ঞেস করবি, এই যে 704 টাকা মাইনে পেয়েছিস, এটা আর্ন করেছিস কিনা, মানে খেটে রোজগার করেছিস কিনা। তো আমরা এরকম ভাবে বড় হয়েছি। তারপরে অবস্থা বদলে গেছে। আমিও একটু সিনিয়র হয়ে গেলাম, মাইনেও বেড়ে গেল, বিয়ে করলাম। আর একটু অসুবিধে ছিল যখন বাচ্চারা হলো, কিন্তু ম্যানেজ করা দরকার ছিল। আর আমরা কোনোদিন কমপ্লেন করিনি যে ইন্ডিয়ান আর্ম ফোর্সেস আমাদের কম টাকা পয়সা দিচ্ছে। আচ্ছা, আপনার এই দীর্ঘ কর্মজীবনে সব থেকে চ্যালেঞ্জিং পোস্টিংটা স্যার কোথায় ছিল, কোনটা ছিল? না, আমি না কাউন্টার ইনসার্জেন্সি, আমি তো পোস্ট 71 ওয়ার, পোস্ট 71-এর পরে আমরা কাউন্টার ইনসার্জেন্সি অপারেশন দেখেছি 1988-এ। এর আগে আমি এলসিতেও ছিলাম, পাকিস্তান ইন্ডিয়ান বর্ডারে, ওখানে ফায়ারিং চলতো। আর আমাদের কোনো দুঃখ ছিল না যে কখন কোন সময় রেসপন্ড করতে হবে। আমার মনে আছে 70s 80s-এ ইন্ডিয়ার উপরে অনেক চাপ ছিল। যখন পাকিস্তান আমাদের উপরে ফায়ারিং করতো, আমাদের একটা অর্ডার ছিল
যে তোমরা রিটালিয়েট করবে না, মানে জবাব দেবে না। হুম হুম। তো আমরা লুকিয়ে লুকিয়ে ফায়ারিং শেলিংও করতাম। আচ্ছা। আর হয়তো আমাদের মতন লোকেদের ওই পোস্ট থেকে সরিয়ে দিত, হুম কিন্তু আমার সিনিয়র্সরা বলেছে কি প্রবীর তোমাকে কেন সরাচ্ছি এটা আমরা জানি, হুম। কিন্তু তোমার কনফিডেন্সিয়াল রিপোর্ট কোনোদিন খারাপ হবে না। আচ্ছা। তো এরভাবে চললো। তারপরে কাউন্টার এজেন্সি অপারেশন হলো, হুম হুম। যতটা করার আমরা করেছি। আর ইন্ডিয়ান মিলিটারি ফোর্সেস যা করার দরকার হুম সেটা করছো। হুম হুম। হয়তো আমার মতন অনেকজন বর্ডারের দুপারেই হুম কাজ করছো। হুম হুম। তো ঠিক আছে, আমাদের একটা সাপোর্ট ছিল আমাদের সিনিয়র কমান্ডাররা। হুম হুম। আর সেরকম কোনোদিন অবস্থা হয়নি যে ইন্ডিয়ান ফোর্সেস ওই পারে পিওডব্লিউ হয়ে ধরা পড়েছে। লাস্ট ছিল অভিমান, ওই যে এয়ারফোর্স পাইলট। হ্যাঁ, অভিমন্যু হ্যাঁ অভিমন্যু বর্তমান। হ্যাঁ, যাকে গুলি করে ওর প্লেনটা নামানো হয়েছিল। হুম হুম। ইন্ডিয়ান আর্মিতে আপনি সেরকম কোনোদিন শুনবেন না। হ্যাঁ। আমরা ভালো প্রশিক্ষণ পেয়েছি, আমাদের সিনিয়র্সরা খুব ভালো ছিল যারা আমাদের শিক্ষা দিয়েছে। আর এখনো সেই পরিস্থিতিটা ইন্ডিয়ান আর্মড ফোর্সেস এর মধ্যে আছে, যে যারা যে জিনিস আমার সিনিয়র্সরা শিখিয়েছে হুম হুম। ফর্মাল ইয়া ইনফর্মাল, সেটা আমাকে করতে হবে আর সেটা আমি করব। তো আমি সেরকম ধরনের কাজ করেছি। আচ্ছা স্যার, একজন অফিসার হিসেবে সিদ্ধান্ত নেওয়ার সময়, যে কোনো সিদ্ধান্ত এইসব পোস্টিং এর সময়, এই সিদ্ধান্ত নেওয়ার সময় সব থেকে বড় চাপটা কোথায় থাকতো? না, সবচেয়ে বড় চাপ থাকতো, বিশেষ করে আমি কাউন্টার ইনসার্জেন্সি অপারেশন যে বলছি, আমি কাউন্টার ইনসার্জেন্সি অপারেশন যে অনেকটা জড়িত। নর্থ ইস্টে দেখেছি, পাঞ্জাবে দেখেছি, JNK তে আমি 3টে টেনিয়ার করেছি। আমাদের সবচেয়ে বড় চাপ ছিল অ্যাজ এ কমান্ডিং অফিসার আর ইভেন অ্যাজ এ কোম্পানি কমান্ডার, আমার ছেলেদের যেন গুলি না লাগে। অন্য পারে কতটা মরছে তার জন্য আমার কোনো চিন্তা নেই, কিন্তু আমার ছেলেকে গুলি লাগবে না, আমার ছেলের কোনো ক্ষতি হবে না। দ্যাট ইজ দ্য বটম লাইন। কিন্তু এর জন্য আমাদের আর্মি বিশ্ব সেরা, আমাদের আর্মি সেরার সেরা। আচ্ছা স্যার, আরেকটা জিনিস, আর্মিতে ডিসিপ্লিন শব্দটার প্রকৃত অর্থটা কি? এটা কি শুধু করা একটি নিয়ম, নাকি তার চেয়েও বেশি কিছু? না দেখো, ইন্ডিয়াতে না, ইন্ডিয়ান আর্মিতে আর্মড ফোর্সেস আমি বলছি, একটা প্রসিজার আছে, একটা নিয়ম কানুন আছে, যেটা আমাদের শেখানো হয়েছে যখন আমরা খুব জুনিয়র ছিলাম, ক্যাডেট ছিলাম, তারপরে অফিসার হলাম, যে কিরকম ভাবে নিয়ম কানুন মেনে কাজ করতে হবে। তো বেশিরভাগ লোক নিয়ম কানুন মেনে কাজ করে, একটা দুটো উল্টো পাল্টা লোক থাকে যে কোনো সংস্থায়। আপনি বলুন আমাদের দেশে কটা পলিটিশিয়ান, সৎ পলিটিশিয়ান, IAS, IAFS, অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের মধ্যে আমরা নিউজ পেপার পড়ি কে কে কোথায় ধরা পড়েছে চুরি করতে। আপনি সেটা ইন্ডিয়ান মিলিটারিতে দেখুন, কতজন লোক এরকম কাজ করতে ধরা পড়েছে। ইন্ডিয়ান আর্মড ফোর্সেস এর মধ্যে একটা রুল আছে, ওই আর্মি অ্যাক্ট সেকশন 34 বলে, অফেন্সেস which if committed are punishable with death। এই যে ডেথ পানিশমেন্টটা রেপের জন্য নয়, মার্ডারের জন্য নয়, দেশদ্রোহী কাজের জন্য। যদি ধরা পড়ে যদি হও তাহলে মৃত্যুদণ্ড দেওয়া হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে। আর আমাদের পলিটিশিয়ান আমাদের আর্মি রুল থেকে, মানে আর্মড ফোর্সেস রুল থেকে এটাকে সরাবার চেষ্টা করেছিল, আমরা মানিনি। আমরা বলছি এই রুলটা থাকবে, আর এখনো এই রুলটা এখনো আছে। এটার জন্যই আমাদের এই ডিসিপ্লিন, সেনাবাহিনীর ডিসিপ্লিন, আমাদের জীবনে মানে এগিয়ে চলার ক্ষেত্রে ডিসিপ্লিন, এই যে নিয়মানুবর্তিতা বা একটা কঠোর বিধিনিষেধ, এটা আমাদের অনেকটা ইন্সপায়ার করে আমাদের মতো সাধারণ মানুষদের। আচ্ছা স্যার, সৈনিকদের, সেনাদের মানসিক চাপ নিয়ে অনেক কথা হয়।
আপনার অভিজ্ঞতা আপনি বলুন যে এই আমাদের সেনারা মানসিক শক্তি কোথা থেকে পায়? না দেখুন, আমাদের সেরকম ভাবে ট্রেন করা হয়েছে। হুম হুম আহ, কাজ করার সময় চাপ আসবে, কিরকম ধরনের চাপ হুম, কেউ জানে না। হুম সেটা আমাদের সামলাতে হবে, সহ্য করতে হবে না। মিলিটারি কোনদিন বলেনি এইসব চাপ আমাদের সহ্য করতে হবে। ওরা আমাদের শিখেছে এটা কি করে সামলাবে। হুম তো এটা সামলাবার জন্য আমার মধ্যে একটা দক্ষতার দরকার। আর এটা আমার সিনিয়র ক্যাডেটস বলুন, অফিসার্স বলুন, আমাদের আমি যখন অনেক জুনিয়র ছিলাম, হুম ওরা আমাদের আস্তে আস্তে এটা শিখিয়েছে। তো যখন আমি কমান্ডিং অফিসার ছিলাম নর্থ কাশ্মীরে, হুম হান্ডওয়ারা, লোলা, কুপওয়ারা, এইসব জায়গায় আমি প্রায় সপ্তাহে 4 দিন অপারেশন দিয়ে রাত্রেবেলায় যেতাম। আচ্ছা আমার বুলেট প্রুফ জ্যাকেটে অনেকবার গুলি খেয়েছি, আমার হেলমেটেও শার্পনেল লেগেছে। হুম হুম ভগবানের কৃপায় আমি জ্যান্ত আছি। হুম এটা হচ্ছে প্রফেশনাল হ্যাজার্ডস। প্রফেশনাল হ্যাজার্ডস সব চাকরিতেই আছে। হুম হুম যে কুলির চাকরি করছে, কাজ করছে, তার মধ্যেও প্রফেশন হ্যাজার্ড আছে। যে বাস ড্রাইভার আছে তার মধ্যে প্রত্যেকের। প্রফেশন হ্যাজার্ড আছে। হুম, আমার চাকরিতেও সেরকম প্রফেশনাল হ্যাজার্ড ছিল, আর আমার দরকার ছিল এটাকে সামলাবার। হুম, তো আমি হুম। সেটা চেষ্টা করেছি। কিন্তু সবচেয়ে বড় জিনিস দেশের মানে সম্মান, হুম হুম দ্যাট ইজ দ্য বিগেস্ট। আমরা মিলিটারিতে আমরা দুটো জিনিস খুব মানে রেসপেক্ট করি, শ্রদ্ধা করি, ন্যাশনাল ফ্ল্যাগ আর কনস্টিটিউশন। আমার যে ধর্মটা কি, এটা ন্যাশনাল ফ্ল্যাগ আর কনস্টিটিউশনের নিচে। হুম আমি সেরকম ভাবে বড় হয়েছি, আমার চিন্তাধারা এখনো সেরকম। ন্যাশনাল ফ্ল্যাগ, ন্যাশনাল কনস্টিটিউশন সবচেয়ে উপরে, তার নিচে হচ্ছে আমার দেশের ধর্মটা কিংবা আমার ধর্মটা। হুম হুম হ্যাঁ, জাতীয় পতাকা এবং সংবিধান আমাদের প্রত্যেকেরই হৃদয়ে থাকা উচিত এবং সেটা আছে আশা করি। আচ্ছা স্যার, আরেকটা জিনিস, পরিবার থেকে যে দূরে থাকা এই ত্যাগটা আপনারা বা সেনারা কিভাবে সামলান? দেখো, সামলাতে হয়। আহ, আমি হয়তো লিটল ফর্চুনেট, আমার বউ অলসো ফ্রম আ মিলিটারি ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, বাহ। তো ও জানতো, আর ও বিয়ে করেছে ইনফেন্ট্রি অফিসারের সাথে, হুম আর ও দিদিও বিয়ে করেছিল ইনফেন্ট্রি অফিসারের সাথে। হুম হুম তো ও জানতো এরকম ইনফেন্ট্রিতে ফিল্ড পোস্টিং আছে, অপারেশনাল পোস্টিং বলুন, আর হুম পিস পোস্টিং। যখন পিস পোস্টিং আছে তো ফ্যামিলির সাথে থাকবে, যখন অপারেশনাল এরিয়া হাজবেন্ড চলে যাবে, ওখানে কেউ যেতে পারে না। তো বউ বাচ্চারা সেপারেটেড ফ্যামিলি কোয়ার্টারে থাকবে, আর বাচ্চাদের দেখাশোনা করবে। আহ, তো প্রত্যেক 2 বছর আর 2.5 বছরে আমরা আলাদা হয়ে যেতাম। আচ্ছা। এরকম ভাবে বাচ্চারা বড় হয়েছে। কিন্তু গড গ্রেস, বাচ্চারা স্ট্যাবিলাইজ, হয়তো ভালো করছে। আমার ছেলেও রিসেন্টলি বড়, ওর আমরা বিয়ে দিয়েছি। আমার মেয়ে ছোট, ওর বিয়ে অনেক আগে হয়ে গেছে। আমার মেয়ে বিদেশে আছে, ফরেন সিটিজেন। হুম হুম আমার ছেলে দেশে আছে, ভালো চাকরি করছে। আর যেহেতু বাচ্চারা সেটেলড, তার জন্য আমরা খুব খুশি। আমরা মানে এভরিডে আমরা ভগবানকে ধন্যবাদ জানাই যে তোমরা আমাদের এত সুন্দর বাচ্চা দিয়েছ। তারা এখন মোটামুটি ভালো করেছে, সেটেল হয়ে গেছে। হুম আর এর চেয়ে বড় রিওয়ার্ড আর কি হতে পারে? ইয়েস। স্যার, হ্যাঁ, আজকের তরুণ প্রজন্ম যারা আর্মিতে যেতে চায় তাদের জন্য আপনার পরামর্শ কি হবে? না দেখুন, দেশে যে যদি কাজ করতে হয় হুম, কিংবা প্ল্যান করছো, হুম, প্রথম কথা নিজেকে জিজ্ঞেস করব, আমি দেশের জন্য কি করতে পারি? হুম, এটা নিজেকে প্রশ্ন করবে। হুম, তারপরে কতটা আমি করতে পারি, তার জন্য আমি কি করে তৈরি হতে পারি,
মাইনে সুবিধা কি পাচ্ছে এর কোনো রেলেভেন্স নেই, এর কোনো মানেই নেই। ওই চেথুড বিল্ডিং এর যে স্ট্যান্ডাটা আছে, যেটা সব আর্মি অফিসার যারা ওইখান থেকেই পাথর করে। আমি রিসেন্টলি গিয়েছিলাম, আমার ব্যাচটা হচ্ছে 1975 কমিশন, তো আমাদের 50 বছর হয়ে গেছে। আমি চেথুডের সেই অ্যাডভাইসটা যেটা উনি দিয়েছিলেন 1930s এ, যখন আইএমএ গঠন হয়েছিল, দ্য লাস্ট লাইন ওয়াজ your safety, comfort, and thereafter comes last and every time. The first was your national izzat and safety and security comes first each and every time. Second ছিল the menu command, তার দেখাশোনা হচ্ছে সেকেন্ড থিং, আর নিজের পার্সোনাল সেফটি আর কমফর্ট হচ্ছে সবচেয়ে লাস্ট। আমরা সেরকম ভাবে শিখে আর্মিতে বড় হয়েছি, আর এখনো এই বাচ্চারা যারা কমিশন পাচ্ছে তারাও এই শিক্ষাটা পাচ্ছে, যেটা চেথুড আমাদের দিয়েছিল ইন আর্লি 1930s। স্যার, আমাদের সময় ফুরিয়েছে। সে আপনাকে বলবো আরেকটা জিনিস, অবসর নেওয়ার পরেও কি আজও নিজেকে আপনি সোলজার মনে করেন? আই এম রেডি ফর ওয়ার এট এনি টাইম। আমার 71 বছর বয়স হয়েছে। I completed 50 years of my commissioning. I am ready to fight a war. আর যদি দরকার হয়, যদি আর্মি আমাকে বলে যে তোমার দরকার আছে, আমি কোনোদিন অন্যদিকে দেখবো না। আমি যাব আমার দেশের জন্য। আজ আমার অনলি কন্ট্রিবিউশন এখন আমি করতে পারি আমার দেশের জন্য আমি কি করতে পারি। দ্যাট ইজ মাই আলটিমেট এম এন্ড অ্যাচিভমেন্ট। শেষ প্রশ্ন করব স্যার, আর্মি ডে উপলক্ষে দেশের সাধারণ মানুষ যারা রয়েছেন তাদেরকে আপনি কি বার্তা দেবেন? না দেখো, আমাদের চাকরির এতে একটু প্রবলেম আছে, কষ্টও আছে, কিন্তু আমাদের দেশের রক্ষা করতে হবে, এর মধ্যে কোনো কম্প্রোমাইজ নেই। আর সব লোকেরা, দেশের লোকেরা অনেক কাজ করছে দেশকে একটা শক্তিশালী দেশ বানাবার জন্য। চাই আপনি কম্পিউটার অপারেটর হোক, চাই আপনি এয়ারলাইন পাইলট হোক, কিংবা বাস ড্রাইভার হোক, কিংবা আপনি রাস্তার ঝাড়ু দিচ্ছেন, আপনি দেশের জন্য কাজ করছেন। কিন্তু মিলিটারিতে একটু রিকোয়ারমেন্টটা একটু বেশি। আর যদি আপনার মধ্যে এই ভাবনাটা আছে, আমি আমার দেশের জন্য আর একটু ভালো করতে চাই, দেন জয়েন দ্য আর্মড ফোর্সেস। এর মধ্যে অনেক চ্যালেঞ্জেস আছে, এটা সবার জন্য আছে, কিন্তু আমাদের মিলিটারিদের জন্য হয়তো একটু বেশি আছে। বাট সো হোয়াট, ইটস নো বিগ ডিল। আমার দেশটা হচ্ছে সবচেয়ে আগে, সবচেয়ে প্রথম। একে আমাদের বাঁচিয়ে রাখতে হবে আর আরো বড় করতে হবে, তা নাহলে আমাদের দেশ এগোবে না। সো ইউ হ্যাভ টু ডিসাইড হোয়াট ইজ গুড ফর ইউ। স্যার, আমি ভীষণ গর্বিত আপনার মতো একজন ভারতীয় সেনার সাথে, অবসরপ্রাপ্ত সেনা অফিসারের সাথে কথা বলতে পেরেছি। আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আগামী দিনে অবশ্যই আপনার সাথে আবারও কথা হবে। ভালো থাকবেন স্যার, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।